ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। পুরনো কাপড়, পুরনো জামা, এগুলো তো আমাদের বাড়িতে হামেশাই জমতে থাকে, সেগুলোকে আমরা বাতিল করে দিই। আজকে এই পুরনো শাড়ি জামাগুলোকে কিভাবে ব্যবহার করব আর কিভাবে ব্যবহার করে আমরা সুন্দর সুন্দর জিনিস রেডি করতে পারি, তারই দুটো আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম যে আইডিয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেজন্য আমি নিয়েছি এই রকম কাপড়। এটা একটা শাড়ি ছিল, আর এটা যখন অনেকটা ভালো ছিল তখন আমি পর্দা হিসাবে ব্যবহার করেছিলাম। আজকে এটাকে সুন্দরভাবে ভাঁজ করে নিয়েছি। এটা অনেকটা শক্তপোক্ত আছে, আর এটাকে ভেতরে যে টুকরো কাপড়গুলো ছিল সেগুলোকে ঢুকিয়ে দিয়ে উপরে বড় যে কাপড়টা আছে সেটা দিয়ে এরকমভাবে ঢেকে নিয়ে এটাকে ভাঁজ করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা পুরনো কুর্তি, আর এই পুরনো কুর্তিটাকেও আমি কেটে নিব মাপ অনুযায়ী। এখান পর্যন্ত কেটে নিয়ে এটার ভেতরে আমি যে ফোল্ড করে রেখেছি যে কাপড়টা, সেই কাপড়টা এর ভেতরে ঢুকিয়ে দেব। এই যে কাপড়টা দেখতে পাচ্ছ সেটা কিন্তু একটু সিনথেটিক কাপড় আছে, সেজন্য অনেকটা ফুলে আছে। ভাঁজটাও সেরকমভাবে করতে পারিনি, যেহেতু অনেকটাই পুরনো, যেহেতু শক্তপোক্ত আছে সেজন্য এটাকে কাজে লাগিয়ে নিলাম। তো এটা ভাঁজ করে নিয়ে ঢুকিয়ে দিয়ে দেখতে এরকম মনে হচ্ছে। আর এটাকে আমি টাক সেলাই করে নিলাম। টাক সেলাই করে নিলে সেলাই করতে সুবিধা হবে, এই জন্য প্রথমে টাক সেলাই করে নিলাম এরকম বড় বড় স্টিচ করে। এরপরে লম্বা লম্বা সেলাই করে নিব, আর তারপরে অন্য দিক দিয়েও সেলাই করে নিব। তো এই দেখো প্রথমে এরকমভাবে মেশিনে সেলাই করে নিয়েছি, আর এরপরে আমি অন্য দিকটাও লম্বালম্বি করে সেলাই করে নিব। তো এইভাবে সেলাই করে জিনিসটা এরকম দেখতে হয়েছে। দেখো কিছু বাড়তি কাপড় এখানে বেরিয়ে আছে, তো সেই কাপড়গুলোকে কেটে দিতে পারো, কিন্তু আমি এটাকে পাইপিনের ভেতরে ঢুকিয়ে দিব। অনেকটাই বুঝতে পারছো আমি কি রেডি করছি। আর এখানে পাইপিনের জন্য আমি নিয়ে নিয়েছি পাড়। পুরনো শাড়ির যে পাড় আছে সেগুলোকে রেখে দিই, আর সেটাকে এখানে কাজে লাগিয়ে দিব। পাড় পুরনো দেখতে ভালো লাগে, অনেকটা শক্তও থাকে। আর দুই ধারে এই পাড় আমি এইভাবে লাগিয়ে নিয়েছি মাপ অনুযায়ী। আর তারপরে এটাকে এইভাবে ফোল্ড করে দিব। তো এইভাবে দুই ধারটা আমার রেডি হয়ে গেল। এরপরে আমি অন্য দুই ধারটা রেডি করে নিব, আর সেজন্য যে পাটটা আমি লাগাবো দুই ধারে একটু বড় থাকবে। এই রকমভাবে দেখো পাটটাকে একটু বড় করে রেখেছি, কারণ হচ্ছে এই যে কোণাটা আছে সেই কোণাটা যাতে খুব সুন্দরভাবে ফিনিশিং হয়। তো দেখো আমি কিভাবে এই পাটটাকে ধরছি, এই রকমভাবে ভাঁজ করলে পরে এই যে কোণাটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু বেশ সুন্দর ফিনিশিং হয়ে গেছে। এই আরেকবার তোমাদের দেখাচ্ছি, এই রকমভাবে ভাঁজ করে নিতে হবে, আর তাহলেই আমার একটা সুন্দর আসন রেডি হয়ে যাবে। আমরা তো বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠানে এইরকম আসন ব্যবহার করি। তো এই রকম পুরনো কাপড় দিয়ে তোমরাও বাড়িতে এইরকম সুন্দর আসন রেডি করে নিতে পারো। যেহেতু সিনথেটিক কাপড় দিয়ে করেছি সেজন্য অনেকটা দেখতে ফোলা ফোলা লাগছে, তো আরও ভালো লাগছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে। এরপরে চলো আর একটা আইডিয়া শেয়ার করব, আর সেজন্য নিয়েছি পুরনো দুটো কাপড়। একটার রং একটু ফ্রেড আর একটা একটু উজ্জ্বল আছে। তো সেই জন্য আমি এইটাকে যখন ভাঁজ করব সেটার জন্য ভেতরে দিব পুরনো যেটা ফ্রেড হয়ে গেছে সেই কাপড়টা, আর উপরের দিকে যেটা একটু উজ্জ্বল আছে। তো দেখো এইভাবে ভাঁজটা আমি করে নিয়েছি। ভাঁজটা হাফ হয়েছে, কিন্তু এই রকমভাবে পুরনো কাপড়টাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছি, আর উপরে একটু উজ্জ্বল কাপড়টা রেখেছি। তো এভাবে ভাঁজ করে নিয়ে আমি যে আঁচলের যে দিকটা আছে সেটাকে আগে কেটে নিলাম, আর তারপরে আমি করে নিব টাক সেলাই। কাঁথা সেলাই যেরকম আমরা করি, টাক সেলাই করার পরে কিন্তু সেলাই করতে হয়, নাহলে সেলাই ভেতরের যে কাপড়টা আছে সেটা সরে যাওয়ার ভয় থাকে। তো সেই জন্য আমি এইরকম বড় বড় স্টিচ করে, রান স্টিচ যেটা বলে,
এরকম বড় বড় স্টিচ করে টাক সেলাই করে নিয়েছি পুরোটাতে, যাতে সেলাই করার সময় ভেতরের কাপড়টা সরে না যায়। এরপরে আমি কিভাবে এই কাপড়টাকে তুলছি সেটা দেখো। যে দিকটা খোলা নেই সেই ধার থেকে কাপড়টা এরকম ভাঁজ করে করে আমাকে তুলে নিতে হবে। কারণ একবারে যদি তুলি তাহলে অনেক সময় হয়তো ভেতরের কাপড়টা এদিক ওদিক সরে যেতে পারে, সেজন্য আমি ধীরে ধীরে কাজটা করছি। তো এভাবে আস্তে আস্তে এটাকে একদম ভাঁজ করে নিলাম। আর তারপরে এই যে মুখের কাজটা নিয়ে আসছি, যে দিকটা খোলা আছে সেই দিকটা প্রথমে সেলাই করে দিব। আর সেলাই করার সময় দেখো ভেতরের কাপড়টাকে আমি উপরের কাপড়টার সঙ্গে এইভাবে ধরে নিয়ে নিচের কাপড়টাকেও এরকমভাবে ভাঁজ করে নিয়ে একটার উপরে একটা রেখে সেলাই করে দিব। তাহলে যে এই দিকটা দেখতে বেশ ভালো লাগবে, আর বেশি মোটা হবে না কাপড়টা, এরকম দেখতে মনে হবে। আর যদি তোমরা ভাবো যে চারিদিকে পাইপিং লাগাবে সেটাও করতে পারো, কিন্তু প্রথমে এরকমভাবে সেলাই করে নিবে, তারপর পাইপিং লাগিয়ে নিতে পারো। তো এখানে আমি পাইপিং লাগাইনি, কারণ কাপড়ে পাড় ছিল দুই ধারে। তো দেখো এই দিকটাও আমি এইভাবে ভাঁজ করে নিচ্ছি। এটা হচ্ছে সাইডের দিকটা, সাইডের দিকটাও এরকমভাবে ভাঁজ করে নিয়ে মানে ভেতরের কাপড়টাকে এরকমভাবে ধরে নিয়ে আমি এই একই রকম ভাঁজ দিয়ে সেলাই করে নিব। তিন ধারই একই রকমভাবে সেলাই হবে, কিন্তু নিচের দিকটা যেহেতু ধরার ব্যাপার নাই কাপড়টা, সেজন্য আমি জাস্ট একটু মুড়ে নিলেই হয়ে যাবে। তো দেখো আমার তিনটে ধার হয়ে গেছে। আর ভেতরের দিকটা আমি কিভাবে সেলাই করব একবার তোমরা দেখে নাও। একটু সরে যাওয়ার ভয় থাকে বলে সেলাইটা একটু সাবধানে করতে হবে, যেহেতু ভেতরের কাপড়টা সিনথেটিক আছে, সেজন্য হাতের সাহায্যে আমি একটু টান টান করে নিচ্ছিলাম কাপড়টাকে। আর একটা সেলাই দেওয়ার পরে আর একটা সেলাই যখন করব তখন কাপড়টাকে এরকম আস্তে আস্তে ভাঁজ করতে করতে নিয়ে যাব, যাতে এই মেশিনের এই যে ভেতরের যে অংশটা আছে সেখানে মানে কুচিমুচি না হয়ে যায়। এইভাবে সেলাই করে নেওয়ার পরে শেষের দিকে আমি অন্য ধারটা সেলাই করব। তোমাদের সঙ্গে সেলাইয়ের ব্যাপারটা একটু শেয়ার করলাম, যারা এটা করতে চাও তারা তাহলে সুন্দরভাবে করতে পারবে। আর দেখো যেই দিকটা খোলা ছিল না সেই দিকটা আমি এভাবে মুড়ে নিব, তাহলেই আমার এটা রেডি হয়ে যাবে। তো এইভাবে পুরোটা পেতে দিয়ে তোমাদের বাড়িতে যদি ছোটোখাটো কোনো অনুষ্ঠান হয়, পুজো পার্বণ হয়, তাহলে এরকমভাবে পেতে বসতে পারবে। আর যদি ছোটোখাটো কোনো প্রোগ্রামে খাওয়া দাওয়া থাকে, অনেক সময় আমরা মেঝেতে বসে খাই, তো এই কাপড়টাকে এরকম ভাঁজ করে নিয়ে আমরা পেতে বসে খেতে পারি। তো আমরা যারা পুজো পার্বণে দেখি তারা তো জানি যে এরকম মেঝেতে আমাদেরকে খেতে দেয়, তো এরকমভাবে একটা আসন রেডি করে রেখে দিলে খুব সুবিধা হয়। তো একসঙ্গে অনেকে বসে এখানে খেতে পারবে। তো এভাবেই আমি দুটো জিনিস রেডি করে নিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিবে।